রিঅ্যাক্টের এই সিরিজটা শুরু হওয়ার পর থেকে আমরা রিঅ্যাক্টের ফান্ডামেন্টাল শিখছি, ইউজ স্টেট হুক শিখছি, ইউজ ইফেক্ট হুক শিখছি। অ্যান্ড আমার মনে হয় যে ওই সব জিনিসকে যদি আমরা একটু রিক্যাপ না করি তাহলে আমাদের শেখাটা অপূর্ণ থাইকা যাবে। এবং এই কারণেই ভাই আমি আপনাদের লেগে একটা প্রজেক্ট তৈরি করছি, খুবই সিম্পল একটা প্রজেক্ট যেটার নাম দিছি আমি ডেস্টিনেশনস, এবং এটার ভিতরে 3-4টা ডেস্টিনেশন দেওয়া আছে যে জায়গায় আপনারা ট্যুরে যেতে পারেন। আমি অত জায়গায় ট্যুরে যাই নিয়ে লেগে আমি জানি না কোন কোন জায়গায় ট্যুরে যেতে হয়, কিন্তু কাপ্তাই লেক দিছি, সুন্দরবন দিছি, আর কক্সবাজার দিছি। জানি না সুন্দরবনে ঘুরতে যাওয়া যায় কিনা, বাট ওকে, যাওয়া গেলেও খুবই ভালো। বাট যাই হোক, সো এখানে প্রত্যেকটা প্লেসের একটা ইমেজ থাকবে, একটা টাইটেল তো অবশ্যই থাকতে হবে, এবং সাথে সাথে একটা ডিসক্রিপশন থাকবে। এবং নিচে আমি একটা বাটনকে দিয়ে দিছি, যে বাটনে প্রেস করলে আমরা ফুল ডিসক্রিপশনটাকে দেখতে পারবো, সাথে সাথে আমরা ওই প্লেসের লোকেশনটাও দেখতে পারবো। এবং খুবই সিম্পল একটা প্রজেক্ট হবে, কিন্তু এই প্রজেক্টের মাধ্যমে ধরতে গেলে আমরা ফুল রিক্যাপটা করার চেষ্টা করব আমাদের ফান্ডামেন্টালসেরও, এবং সাথে সাথে আমরা অ্যাডভান্স সেকশনে যে দুইটা হুক শিখছি সেই দুইটা, এবং এক্সট্রা কিছু লজিক ইমপ্লিমেন্টেশন সম্পর্কে আমরা এই প্রজেক্টের মাধ্যমে আশা করি শিখতে পারবো। সো আমি ভিএস কোড ওপেন করছি এবং ভিএস কোডে আমাদের রিঅ্যাক্ট অ্যাডভান্স ফোল্ডারটাতে চলে আসছি, এবং ফোল্ডারটাতে আসার পরই আমাদের প্রথম কাজ হবে, আপনারা যদি এই সিরিজটাকে ভালোভাবে ফলো করে থাকেন তাহলে আপনারা জানেন এখন আমাদের কাজ কি হবে। আমি প্রজেক্টস ফোল্ডারের ভেতরে নিউ একটা ফোল্ডারকে তৈরি করব যেটার নাম হবে 5_ প্রজেক্ট, এবং এটা হবে আমাদের 5 নাম্বার প্রজেক্টের শুরু। প্রজেক্টে শুরু করার আগে আমাদেরকে কিছু জিনিস নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। প্রথম যে জিনিসটা, যে ভাই আমরা ডাটা কই থেকে পাবো, আমাদের তো এপিআই লাগবে একটা, কিন্তু আমাদের তো কাছে তো কোনো এপিআই নেই, তাহলে কিভাবে কি করা যায়। এবং এটা একটা খুবই কমন অ্যাপ্রোচের মতো বলা যায়, যেখানে আপনি একটা ডামি এপিআই বানাবেন টেস্টিং এর খাতিরে, এবং সেটা বানানোই আমি এখন আপনাদেরকে দেখাবো। সো প্রথম যে কাজটা হবে, আমরা আমাদের রুট ফোল্ডারে, সোর্স ফোল্ডারের বাইরে একটা নতুন ফাইলকে তৈরি করার চেষ্টা করব, যেটার নাম আমি দিব db.json। এবং db.json এর বানান তো অবশ্যই আমি ভুল করব, এটা তো আপনারা জানেন যদি সিরিজটা ঠিকভাবে ফলো করে থাকেন। আপনারা যদি ফান্ডামেন্টাল সেকশন অথবা আমার পূর্ববর্তী প্রজেক্টের ইমপ্লিমেন্টেশন অথবা অ্যাডভান্স সেকশন না দেখে থাকেন তাহলে অবশ্যই দেখে আসবেন। আর যদি ভাই আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে আমি নিজে শিখি এবং আপনাদেরকে শেখাই। অ্যান্ড এই সিরিজের জন্য সকল লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে। সাথে সাথে আমার একটা ডিসকর্ড সার্ভার আছে, ওখানে আমি মাঝে মধ্যে বৈশা কথাবার্তা বলি। সাথে সাথে আগামী মাস থেকে আমি 2টা কোর্স স্টার্ট করতে চাইতেছি। একটা হবে ফুল স্ট্যাকের উপরে রিঅ্যাক্ট প্লাস জ্যাঙ্গো, এবং আরেকটা হবে মেশিন লার্নিং এর উপরে, এবং ওই 2টা কোর্সেরও ফুল ডিটেলস সার্ভারে দেওয়া থাকবে। আপনারা সেগুলো চাইলেও আমার সার্ভারে জয়েন করতে পারেন, ডিসক্রিপশনে সকল কিছু লিঙ্ক দেওয়া থাকবে। অ্যান্ড আমরা এখন আমাদের প্রজেক্টটাকে ভালোভাবে করা স্টার্ট করতে পারি। সো db.json এর ভেতরে আমরা আমাদের ডামি ডাটাটাকে রাখবো। সো আমি ডামি ডাটাটাকে কপি করে নিয়ে আসবো আমার গিটহাব রিপো থেকে। গিটহাব রিপোটা আমি সাইডে সবসময় ওপেন করে রাখি, আপনারা সেটা জানেন। এবং এখন আপনাদেরকে একটু ডাটার ব্যাপারে ইনফো দেওয়া উচিত। আশা করি আপনারা জানেন যে এপিআই থেকে যখন আমরা ডাটা ফেচ করি তখন আসলে সেটা একটা জেসন ফরম্যাটে থাকে, এবং জেসন এর ফুল ফর্ম কি? জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন। তো আমাদের অবশ্যই জেসন ফাইলের ভেতরে একটা জাভাস্ক্রিপ্ট অবজেক্টকে থাকতে হবে, এবং সেই জাভাস্ক্রিপ্ট অবজেক্টের জন্য আমরা যেই db.jsonটাকে তৈরি করছি সেটার ভেতরে আমাদের অবশ্যই একটা প্রাইমারি অ্যাট্রিবিউটকে রাখতে হবে, যেটার নাম আমি দিছি ডেস্টিনেশনস। এবং এই ডেস্টিনেশনস অ্যাট্রিবিউটের জন্য একটা অ্যারে ভ্যালু আকারে সেট করা আছে। সেই অ্যারের ভেতরে 3টা আলাদা আলাদা অবজেক্ট আছে, এবং প্রত্যেকটা অবজেক্টের ভেতরেই আইডি, নেম, ইমেজ, ডিসক্রিপশন এবং লোকেশন নামক অ্যাট্রিবিউটগুলো দেওয়া আছে, যেগুলোকে আমরা আমাদের প্রজেক্টে ব্যবহার করব। এবং এখন আমরা এই db.jsonটাকেই একটা টেম্পোরারি এপিআই এ রূপান্তর করব। সো সবার প্রথম কাজটা হবে, আমরা কমান্ড প্রম্পট ওপেন করব অথবা টার্মিনাল ওপেন করে নিব। টার্মিনাল ওপেন করার পর আমি যেহেতু লিনাক্সে আছি আমি সেহেতু টাইপ করব সুডো। আপনারা যদি উইন্ডোজে হন তাহলে আপনাদের সুডো টাইপ করার দরকার নাই, এবং আমি এখানে যেহেতু লিনাক্সে আছি সেহেতু সুডো টাইপ করে তারপরে টাইপ করব npm install -g। জি দ্বারা বোঝানো হয় আমরা একটা প্যাকেজকে গ্লোবালি ইনস্টল করতে চাইতেছি। তার মানে এই প্যাকেজটা শুধুমাত্র যে আপনি এই প্রজেক্টেই ব্যবহার করতে পারবেন এমন না, আপনি সকল জায়গাতে ব্যবহার করতে পারবেন। এবং তারপর
তারপর আমি টাইপ করব জেসন ড্যাশ সার্ভার। এন্টার প্রেস করলে আমার কাছে পাসওয়ার্ড চাওয়া হবে এবং তারপর পাসওয়ার্ডটা দিয়ে এন্টার প্রেস করলে ইনস্টলেশন শুরু হয়ে যাবে। এগেন আপনারা যদি উইন্ডোজে থাকেন তাহলে হয়তোবা আপনাদের কাছে পারমিশন চাওয়া হবে, আপনারা সেটাতে ইয়েস ক্লিক করলেই ইনস্টলেশনটা হয়ে যাওয়ার কথা, কিন্তু লিনাক্সে হলে আপনাদেরকে অবশ্যই রুট পারমিশন দিতে হবে। এই কারণেই আমি এখানে সুডো কমান্ডটাকে ব্যবহার করতেছি সবার শুরুতে, এবং এখানে ইনস্টলেশনটা খুব সুন্দরভাবে হয়ে গেল এন্ড আমরা এখন এটাকে ব্যবহার করতে পারি। সো এখানে আমি টাইপ করব জেসন ড্যাশ সার্ভার স্পেস দিয়ে ড্যাশ ড্যাশ ওয়াচ স্পেস দিয়ে আমাদের টেম্পোরারি ডাটাবেস মানে জেসন ফাইলের নাম, সো db.json, এবং এটা দিয়ে দেওয়ার পর এন্টার প্রেস করলাম এবং এখানে আমাদেরকে একটা এরর দেখাইতেছে। এররটা হচ্ছে এই যে আমি আমার গিটহাব রিপোতে অলরেডি সার্ভারটা ওপেন করে রাখছি, সো এটাকে আগে অফ করে নিই, দেন আমরা এটাকে স্টার্ট করি এবং আমি সেম কমান্ডটাকে আরেকবার রান করব। রান করার পর আমরা আমাদের এপিআই লিঙ্কটাকে এন্ড পয়েন্টসের নিচে দেখতে পারবো, যেখানে টাইপ করা আছে http localhost port 3000/destinations। নামটা চেনা চেনা লাগতেছে, কই জানি দেখছিলাম। db.json এর ভিতরে যে প্রাইমারি অ্যাট্রিবিউটটাকে সেট করছিলাম সেটাই হবে আমাদের এন্ড পয়েন্ট। এটা আমাদের জেসন সার্ভার অটোমেটিক্যালি ডিটেক্ট করবে db.json থেকে এবং সেখানের যে প্রথম অ্যাট্রিবিউটটাকে পাবে সেটাকেই এন্ড পয়েন্টে রূপান্তর করবে। সো আমি যদি ডেস্টিনেশনসের থেকে কিছু লেখা কেটে দিই, একটু ওয়েট করি, তাহলেই দেখবো যে নতুন আরেকটা এন্ড পয়েন্ট তৈরি হয়ে গেছে যেখানে নাম হচ্ছে ডেস্টিন, আমি যেটাকে কেটে তৈরি করছি। সো আমি আগের পরিস্থিতিতে চলে যাব যেন এটা ইউজেবল হয় এবং আমরা ডেস্টিনেশনসে আসি। এটাকে চাইলে আমি এখন একটু ব্রাউজারে ওপেন করে দেখতে পারি কেমন দেখা যায় এবং দেখতে পারবো যে আমরা ডেস্টিনেশন অ্যাট্রিবিউটের জন্য যে অ্যারেটাকে সেট করছিলাম সেটাই আমাদের ব্রাউজারে শো করতেছে এবং উপরের লিঙ্কে আমরা লোকাল হোস্ট পোর্ট 3000/destination লিঙ্কটাকে দেখতে পারতেছি এবং এই এপিআই আমাদের পিসিতে লোকালি চলতেছে, অন্য কোথাও এটা পাবে না ভাই। অ্যান্ড আমরা এখন মেইন কাজে চলে আসতে পারি, যেটা হবে আমাদের প্রজেক্ট স্ট্রাকচারটাকে তৈরি করা। এবং আরেকটা জিনিস বলে নেওয়া উচিত, আমি এখানে এই প্রজেক্টটাকে তৈরি করতেছি এটা ধরে যে আপনারা এই সিরিজটাকে শুরু থেকে ফলো করতেছেন, সো আমি একটু দ্রুত যাব। অ্যান্ড এখন আমরা আমাদের এই প্রজেক্ট স্ট্রাকচারটাকে তৈরি করা শুরু করতে পারি। সো 5_ প্রজেক্ট ফোল্ডারের ভেতরে আমি একটা নতুন ফাইলকে তৈরি করব যেটার নাম হবে destinations.jsx। এটা হবে একটা কম্পোনেন্ট ফাইল এবং এটার ভেতরে এসে টাইপ করব RAFCE, এন্টার প্রেস করলে আমাদের টেমপ্লেট তৈরি হয়ে যাবে। তার ভেতরে আমি যে ডিপটা আছে সেটাতে লাগবো ডেস্টিনেশনস এবং বানানে ভুল করছি আমি, ইয়াস ডেস্টিনেশনস লিখে দিছি। app.jsx এ গিয়ে আমরা এটাকে ইম্পোর্ট করে নেব। সো ডেস্টিনেশনটাকে এখানে টাইপ করলে ইম্পোর্টও হয়ে যাবে, সাথে সাথে আমরা এটাকে রেন্ডারিং করে ফেলতে পারলাম। আমাদের যে ইউজার্স কম্পোনেন্টটা ছিল যেটা আমরা আগের প্রজেক্টটাতেই করছি সেটাকে কমেন্ট আউট করে দিতে পারি। তো আমি এখন নতুন আর একটা টার্মিনাল ওপেন করব এবং সেটাতে আমাদের ডেভেলপমেন্ট সার্ভারটাকে স্টার্ট করব। সো npm run dev এন্টার প্রেস করে এন্টার প্রেস করলাম, ব্রাউজারে সেটা ওপেন হয়ে গেল। এখন এটাকে আমি সাইড বাই সাইড রেখে দিতে পারি এন্ড আমাদের কাজ শুরু হয়ে গেল। আমি আমাদের ডেস্টিনেশনস কম্পোনেন্টে চলে আসব এবং এখানেই আমাদের সকল কাজ হবে। আমাদের প্রথম কাজটা তাহলে কি হবে? আমাদের যেহেতু এপিআই আছে এবং ডাটা ছাড়া আমরা কিছুই করতে পারবো না, সেহেতু আমাদের অবশ্যই এপিআই থেকে ডাটাটা নিয়ে আসা উচিত। সো আমরা ডাটা ফেচিং এর ফাংশনালিটিটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এর জন্য আমাদেরকে সবার প্রথমে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে, যেটার ভেতরে আমি ডাটা ভ্যারিয়েবলটাকে দিয়ে দিব এবং সেট ডাটা ফাংশনটাকে দিয়ে দিব এবং ইউজ স্টেট হুককে ব্যবহার করব একটা এমটি অ্যারে ধরে রাখার জন্য। তো আমাদের ডাটা ভ্যারিয়েবলের ভেতরে একটা এমটি অ্যারে সেট হয়ে যাবে এবং আমরা সেট ডাটার মাধ্যমে সেটাকে আপডেট করতে পারি। এন্ড তারপরেই আমি এখানে একটা ফাংশনকে তৈরি করব যেটার নাম হবে ফেচ ডাটা ফাংশন এবং এটা অবশ্যই যেহেতু ডাটা ফেচিং এর জন্য ব্যবহার হইতেছে সেহেতু এসিঙ্ক ফাংশন হবে। তো এসিঙ্ক ফাংশন দিয়ে দিলাম এন্ড দেন আমি এখানে একটা অ্যারো ফাংশনকে তৈরি করব যেটার ভেতরে আমি ইউআরএল নামক একটা ভ্যারিয়েবলকে নিয়ে নিব এবং আমি আমাদের ডামি এপিআই থেকে পুরোটাকে কপি করে একটা কোটেশনের ভেতরে পেস্ট করে দিব আমাদের ইউআরএল এর জন্য। এন্ড তারপরে স্টেপ হচ্ছে ট্রাই ক্যাচ ব্লককে সেট আপ করা। সো ট্রাই ক্যাচের ভেতরে আমরা এররকে দিয়ে দিব এবং আমরা এররটাকে লক করে দিব। সো
এররটাকে এখানে আমি লক করে দিলাম। আমি বানানে বারবার ভুল করতেছি। এন্ড ট্রাই এর ভেতরে আমরা এখন ফেচিংটা করতে পারি। সো এখানে টাইপ করব আমি কনস্ট, আমাদের রেসপন্সটাকে লাগবে, বানান ভুল করি সবসময় আমি। এন্ড রেসপন্সের জন্য আমরা await ফাংশনটাকে ব্যবহার করব এবং তারপর axios ডট গেট ফাংশনটাকে ব্যবহার করব ইউআরএল থেকে ডাটাগুলোকে ফেচ করার জন্য। এন্ড axios আগে থেকে ইনস্টল করা আছে এবং সেটা ইম্পোর্ট অটোমেটিক্যালি হয়ে যাওয়ার কথা, কিন্তু আমার ক্ষেত্রে হয়নি, সেটা আমি ইম্পোর্টটা এখানে করে নিব axios কে। সো axios ফ্রম কোটেশন axios সবার উপরে আমি দিয়ে দিলাম। এন্ড নাও রেসপন্সের ভেতরে আমাদের টেম্পোরারি এপিআই থেকে ডাটাটা চলে আসার কথা। এন্ড আমরা এটাকে একটু লক করে দেখব যে ডাটাটা আসছে কিনা। সো রেসপন্সটাকে আমরা লক করে দিব এবং রিলোড করব। রিলোড করে একটু ইন্সপেক্ট টুল ওপেন করব এবং এখানে এসে শুরুতে আমরা কিছুই দেখতে পারবো না, কারণ ফেচ ডাটা ফাংশনটা কখনো আমি কলই করি নাই। সো এই জন্য আমরা ইউজ ইফেক্ট হুককে ব্যবহার করব। ইউজ ইফেক্ট হুকের ভেতরে আমরা সাইড ইফেক্টের জন্য আলাদা একটা কলব্যাক ফাংশনকে দিয়ে দিতে পারি এবং একটা এমটি ডিপেন্ডেন্সি অ্যারেকে আমরা দিয়ে দিতে পারি। যেহেতু আমাদের এই অ্যাপটা ডাটাটাকে ফেচ করবে সবার শুরুতে এবং তারপরে ডাটা ফেচিং এর কোনো কাজ নাই, সেহেতু আমি এখানে একটা এমটি ডিপেন্ডেন্সি অ্যারে দিয়ে দিছি, কারণ অ্যাপ চলাকালীন সময়ে এটা কোথাও থেকে ডাটাকে নিয়ে আসবে না। এন্ড আমি আমাদের কলব্যাকের ভেতরে ফেচ ডাটা ফাংশনটাকে কল করে দিতে পারি। সো ফেচ ডাটা ফাংশনটাকে কল করে দিব, বানানে তো অবশ্যই ভুল করব আমি। ফেচ ডাটা, তারপর ব্রেকেট দিয়ে দিলাম, তারপর একটা সেমিকোলন দিয়ে দিলাম এবং আমাদের ফাংশন কলটা হয়ে গেল। এবং আমি যদি এখন এটাকে রিলোড করি তাহলে সবার শুরুতেই দেখতে পারবো এপিআই থেকে ডাটা ফেচ হয়ে গেছে এবং তারপর আর কখনো ডাটাটা ফেচ হইতেছে না। ওকে, সো যেহেতু আমরা এপিআই থেকে ডাটাটাকে ফেচ করতে পারছি, সেহেতু আমরা এখন আমাদের ডাটা ভ্যারিয়েবলে ফেচ করা ডাটাটাকে সেট করে দিতে পারি। সো আমি এখানে টাইপ করব সেট ডাটা ফাংশনটাকে এবং এটার ভেতরে রেসপন্স ডট ডাটা অ্যাট্রিবিউটটাকে দিয়ে দিব। এবং আপনারা যদি না জেনে থাকেন তাহলে আমরা axios ব্যবহার করলে যখন এপিআই থেকে কোনো কিছুকে পাই তখন সেটা ডাটা অ্যাট্রিবিউটের ভেতরে থাকে। সো অটোমেটিক্যালি আমাদের ডাটা স্টেট ভ্যারিয়েবলটা আপডেট হয়ে যাবে এন্ড আমরা চাইলে এটাকে একটু রেন্ডার করে দেখতে পারি আমাদের স্ক্রিনে। তো সবার উপরে আমি একটা H1 ট্যাগে ডেস্টিনেশনকে দিয়ে দিই, কারণ দেখতে সুন্দর দেখায় না জিনিসটা যদি আমি একটা টাইটেল না দিই। এবং বড়সড় একটা টাইটেল চলে আসছে এবং নিচেই আমি আমাদের ডেস্টিনেশনের নামগুলাকে রেন্ডার করার চেষ্টা করব। সো একটা এক্সপ্রেশন নিতে হবে, তারপরে টাইপ করতে হবে ডাটা ডট ম্যাপ এবং ম্যাপ মেথডের ভেতরে আমরা পাবো আইটেমস গুলাকে অথবা আমাদের ডেস্টিনেশন গুলাকে। সো ডেস্টিনেশন গুলাকে পাইতেছি এবং এটা হবে একটা অ্যারো ফাংশন। এই অ্যারো ফাংশনের ভেতরে আমরা রিটার্ন করতে পারি একটা ডিভকে, যে ডিভের জন্য আমাদের অবশ্যই একটা কি অ্যাট্রিবিউটকে পাঠিয়ে দিতে হবে, যেটা হবে ডেস্টিনেশন ডট আইডিটা। এবং আইডিটা দিয়ে দেওয়ার পর আমরা এখন এটার ভেতরে রেন্ডার করতে পারি ডেস্টিনেশন ডট নেম গুলাকে, যেহেতু আমরা একটা নেম অ্যাট্রিবিউটকে পাবো। এবং একটু ওয়েট করে দেখার চেষ্টা করি যে কোনো কিছু ঠিকভাবে হয় কিনা। এবং আমরা রিলোড করার পর দেখতে পারলাম যে আমাদের এপিআই থেকে ডাটাগুলো ঠিকঠাকভাবে ফেচ হয়েছে এবং স্ক্রিনে আমরা তিনটা জায়গার নামকে খুব সুন্দরভাবে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারতেছি। অ্যান্ড আমি আসলে বলতে পারি দিস ইজ এ হিউজ সাকসেস। আমরা প্রথম ট্রাই কোনো ধরনের এরর ছাড়া ডাটাগুলোকে ফেচ করে নিয়ে আসছি। আমি আরেকবার রিলোড করে দেখি, হ্যাঁ সবকিছু ঠিকঠাকভাবেই রেন্ডার হইতেছে আমাদের স্ক্রিনে। অ্যান্ড পরবর্তী পার্টে যাওয়ার আগে আমি একটা ফাংশনালিটিকে ইমপ্লিমেন্ট করতে চাই, সেটা হচ্ছে একটা লোডিং স্টেটকে। আমরা যখন একটা এপিআই থেকে ডাটাকে ফেচ করব সেটা মাঝে মধ্যে একটু সময় দিতে পারে। আপনারা বিভিন্ন সময় ইউটিউব চালান অথবা অন্য কোনো বড় বড় ওয়েবসাইট যখন চালান তখন আপনারা দেখেন যে কোনো একটা ডাটা লোড হওয়ার সময় স্ক্রিনে একটা গোল্লা চক্কর খাইতে থাকে এবং সেটাই হচ্ছে লোডিং স্টেটটা। আমি এখানে ওই রকম অ্যানিমেশন কিছু করব না, আমি জাস্ট স্ক্রিনে দেখাতে চাই যে লোডিং লেখাটা যেন ভাসে। এবং সেই জন্য আমরা কি করতে পারি, আমি সবার প্রথমেই উপরে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিয়ে নিব যেটার নাম আমি দিব লোডিং এবং সেটার জন্য অবশ্যই আমাদেরকে একটা স্টেট ভ্যারিয়েবলকে নিতে হবে এবং এখানেও আমরা ইউজ স্টেট ভ্যারিয়েবলকে ব্যবহার করতে পারি এবং ইউজ স্টেট ভ্যারিয়েবলে আমরা ফলস দিয়ে দিব, কারণ অ্যাপ স্টার্ট না হলে আমাদের লোডিং স্টেটের অবস্থা সবসময় ফলসই থাকবে। যখন অ্যাপটা স্টার্ট হবে তখন আমাদেরকে কি করতে হবে, এটাকে ট্রু করে দিতে হবে। তার মানে আমরা যখন আমাদের অ্যাপটা স্টার্ট হইতেছে এবং ডাটা ফেচিংটা শুরু হইতেছে তখন আমাদের এই লোডিং স্টেটটাকে ট্রু করে দিতে পারি। সো ফেচ ডাটা ফাংশনটা যখনই অ্যাক্টিভেট
অ্যাক্টিভেট হবে তখন আমরা আমাদের লোডিং স্টেটটাকে ট্রু করে দিব। এবং এই জন্য আমি এখন ফেচ ডাটা ফাংশনের ভেতরে সেট লোডিং ফাংশনটাকে ব্যবহার করব এবং এটার ভেতরে ট্রু দিয়ে দিলাম। এবং আমরা জানি যে যখন আমাদের ডাটাগুলো ফেচ হয়ে যাবে, ফেচ হয়ে যাওয়ার পর আমাদের উচিত কি, এই লোডিংটাকে অফ করে দেওয়া, যেন আমাদের স্ক্রিন থেকে লোডিং জিনিসটা চলে যায় এবং বাকি সকল কিছু আমাদের স্ক্রিনে রেন্ডার হয়, তাই না? সো এই জন্য আমরা ফেচিং শেষে সেট লোডিংকে ফলসও করে দিব। সো ট্রাই ক্যাচ এবং তারপর আমি এখানে আরেকটা ব্লক লিখতে পারি যেটা হবে ফাইনালি। হ্যাঁ, ট্রাই ক্যাচ এবং ফাইনালি একই সাথে চাই, এই কারণেই আমি এখানে ডাইরেক্ট সেট লোডিং ফলস না দিয়ে ফাইনালিকে ব্যবহার করতেছি, কারণ এটা আরেকটু বেটার আমাদের বোঝার জন্য এবং আমাদের অ্যাপটাকে ভালোভাবে কাজ করার জন্য। সো এখানে আমি ফাইনালি ব্লকের ভেতরে সেট লোডিং ফাংশনটাকে আরেকবার ব্যবহার করব এবং এটাকে আমি ফলস করে দিব, তাহলে আমাদের লজিকটা মিলবে। আমরা লোডিং স্টেটটাকে স্টার্টিংয়ে ফলসে রাখছি, তারপর যখন ডাটা ফেচ হইতেছে তখন সেটা ট্রুতে আসে, অ্যান্ড যখন আমাদের ডাটা ফেচিং শেষ হয়ে গেছে আমরা কোনো এরর খাই নেই, তখন আমরা সেটাকে আরেকবার ফলস করে দিছি। এবং এইটার বেসিসে আমরা আমাদের স্ক্রিনে একটা লোডিং স্টেটকে রেন্ডার করতে পারি। সো এখানে আমি জাস্ট চেক করব ইফ লোডিং, এবং আমি এখানে ডাবল ইকুয়ালস টু অথবা ট্রিপল ইকুয়ালস টু ট্রু দেই নেই। এর পিছনে কারণ হচ্ছে যে ইফ শুধুমাত্র এখানে চেক করবে যে ট্রু আছে নাকি ফলস আছে। সো লোডিং স্টেট যখন ট্রু হবে তখনই আসলে ইফ স্টেটমেন্ট অ্যাক্টিভেট হয়ে যাবে। সো আমার বারবার চেক করার দরকার নেই যে ট্রু ইজ ইকুয়ালস টু ট্রু কিনা, দুইটা স্টেটই হইতে পারে, এই কারণে আমি ইফ লোডিং দিয়ে দিতে পারি এখানে ডাইরেক্টলি। এবং এটার ভেতরে আমি রিটার্ন করে দিতে পারি একটা H1 ট্যাগকে, যেখানে লেখা থাকবে লোডিং, অ্যান্ড বানান যদি আমি ঠিকভাবে লিখতে পারতাম, এবং তারপর কিছু ডট ডট ডট। এবং খুব সম্ভবত আমাদের এই লজিকটা ইমপ্লিমেন্টেশন হয়ে গেছে। আমি একটু রিলোড করে দেখি, আমরা তেমন কোনো চেঞ্জেস দেখতে পারবো না, কারণ যেহেতু আমাদের এপিআই সার্ভারটা লোকালি সার্ভ হইতেছে সেহেতু এটা সুপার ফাস্ট কাজ করবে। এটা যদি অন্য কোথাও জায়গা থেকে আনতে হইতো সেহেতু আমাদের একটু সময় লাগতো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের তেমন কোনো সময় লাগতেছে না। এই কারণেই আমরা আসলে লোডিং স্টেটটাকে স্ক্রিনে রেন্ডার্ড অবস্থাতে দেখতে পারতেছি না। এটার জন্য আমি জাস্ট সেট টাইম আউটকে ব্যবহার করতে পারি ফাইনালি ব্লকের ভেতরে, যেন সেট লোডিংটা ফলস হইতে একটু সময় নেয়। অলরাইট, সো আমি এখানে সেট টাইম আউট ফাংশনটাকে ব্যবহার করব এবং এই ফাংশনের টাইম আউটের জন্য আমি দিয়ে দিব 2 সেকেন্ড, তো 2000 দিয়ে দিলাম, এবং সেট লোডিংটাকে আমি এই কলব্যাক ফাংশনের ভেতরে ঢুকায় দেব। অ্যান্ড এর মাধ্যমে আমি বলতে পারি যে যখন ফেচিংটা শুরু হবে, ফেচিং এর শুরুতে সেট লোডিংটা ট্রু হবে, এবং ট্রু হওয়ার জন্য আমাদের স্ক্রিনে বড় বড় ভাবে লোডিং লেখাটা থাকবে, এবং ফেচিং শেষ হওয়ার পর সেট লোডিং ফলস হবে, কিন্তু ফলস হওয়ার জন্য তাকে 2 সেকেন্ড অপেক্ষা করতে হবে, এবং তারপরে এটা সেট লোডিংকে ফলস করে দিবে এবং আমাদের স্ক্রিন থেকে লোডিং লেখাটা চলে গিয়ে ডাটাগুলো রেন্ডার হয়ে যাওয়ার কথা। সো আমি যদি একটু রিলোড করি দেখবো যে লোডিং লেখাটা আছে স্ক্রিনে, এবং দেন ফাইনালি আমাদের ডেস্টিনেশনসগুলো আমাদের স্ক্রিনে খুব সুন্দরভাবে রেন্ডার হইতেছে। এবং এটা আমি করছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে আমরা আসলে এই লজিকটাকে ইমপ্লিমেন্ট করতে পারি। এই সিরিজটা আরও যত আগাবে আমরা তত আরও বিভিন্ন ধরনের লজিক দেখব এই লোডিং স্টেটের জন্য, এবং আমি আপনাদেরকে ওই চক্করটাকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটাকেও দেখাবো। যেহেতু বুটস্ট্র্যাপ ইউজ করতেছি সেহেতু এটা খুব ইজি হবে, কিন্তু আরও অনেক ধরনের লজিক আছে যেটা আমরা এই প্রজেক্টে ইমপ্লিমেন্ট করার চেষ্টা করব। সো এখন আমরা যেহেতু লোডিং স্টেটের জন্য লজিককে ইমপ্লিমেন্ট করে ফেলছি এবং সাথে সাথে ডাটাকেও আমরা সাকসেসফুলি ফেচ করে নিয়ে আসতে পারছি, সেহেতু আমাদের এখন কাজ হবে আমি এটাকে একটু সাজানো গোছানো করে নেব আগে কাজে যাওয়ার আগে। কারণ আপনি যখন অনেকক্ষণ ধরে কোড করেন আপনার কোড দেখতে খুবই বাজে হইতে পারে, এবং আমার কোড দেখলে আমার সবসময়ই বাজে লাগে। এই কারণে সুন্দর করার একটু চেষ্টা করি, গোছানো রাখার চেষ্টা করি, যেটা আসলে একটা ভালো এটিকেটের ভেতরে পড়ে।